আমার মতামত নিয়েছো তোমরা? সেই ছোট থেকে সবকিছু চাপিয়ে দিচ্ছ আমার উপর। কখনো কিছু বলিনি আমি, কিন্তু আজ আর নয়। পাগলের মতো কান্না করতে করতে চিৎকার করে কথাগুলো মাকে উদ্দেশ্য করে বলে প্রভা। সে হিতায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন কিসের বিয়ে? তার এখনো কত কিচ্ছু করা বাকি, নিজের পায়ে দাঁড়ানো বাকি। বড় হয়েছে বলে কি সব চাপিয়ে দিবে? কই বাকিদের সাথে তো এমন করে না। সবসময় প্রভা স্যাক্রিফাইস করবে বলে কি প্রভার সাথেই এমন করবে? হ্যাঁ, নয়। এবার প্রভা কথা বলবে, অনেক হয়েছে। এবারে প্রভা একটা বিরাট কাণ্ড ঘটিয়েই ফেলে। সে বলে ওঠে এমন একটা কথা যা সে কখনো চায়নি। আমি এই বিয়ে করতে পারবো না। আমি রুদ্ধকে ভালোবাসি, আমি বিয়ে করলে ওকেই করব। প্রভার এই একটা কথায় পুরো রুম জুড়ে বিস্ফোরণ ঘটায়। ঘরে নেমে আসে এক শান্ত নীরবতা। স্তব্ধ বাক রুদ্ধ। ঘরে থাকা প্রত্যেকটা মানুষ নিশ্চুপ। এই পরিবেশে ভেদ করে হঠাৎই ঠাস শব্দে সবার স্তম্ভিত ফিরে। এলিনা চর মেরেছে প্রভাকে, গর্জে উঠলেন এলিনা। ছি, লজ্জা করলো না তোর নিজের ছোট ভাইকে ভালোবাসার কথা বলতে? কেমন পাগলের মতো হাসলো প্রভা। ঘাবড়ে গেলেন এলিনা। প্রভা বলে, কিসের লজ্জা? ভালোবাসায় লজ্জা বলতে কিছু নেই। বয়স শুধুই একটা নাম্বার মাত্র, এতে কিচ্ছু যায় আসে না। আর রুদ্র তো আমার আপন ভাই নয়। চুপ, পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস এসব? পাগল তোমরা বানিয়েছো আমায়। আপা, আপনারা যান সবাই, আমার প্রভার সাথে কথা আছে। এলিনা আর কিছু বলবে তার আগেই বাদশাদের রুহানি শান্ত গলায় বলে, কিছু বলতে নিয়েও আর বলতে পারলেন না এলিনা। রিয়ানা তনয়কে নিয়ে বের হয়ে গেলেন রুম থেকে। তারা চলে যেতে রুহানি এবার দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। নিচে পড়ে থাকা শাড়িটা তুলে নেয় হাতে, যেটা প্রভা ছুঁড়ে মেরেছিল। শাড়ি নিয়ে এগিয়ে গেল প্রভার দিকে রুহানি। কলের পুতুলের মতো লাল চুকচুকে বউ সেজে বসে আছে প্রভা। যন্ত্রমানবী মনে হচ্ছে তাকে দেখে। মুখে কোনো প্রসাধনীর ছিটে ফোটাও নেই, আছে শুধু চোখের জলের ছাপ, শুকিয়ে যাওয়া ছাপ। না, এখন আর কান্না করছে না প্রভা। চুপচাপ বসে আছে। ভালোবাসার জন্য লড়াই না করার মতো মেয়ে প্রভা নয়। সে তো তার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তার একটাই কথা ছিল, আমি রুদ্ধকে ভালোবাসি, এই বিয়ে আমি করব না। তবে তার এই প্রতিবাদ বেশি সময় টিকতেই পারে। রুহানি প্রভার আত্মসম্মানে আঘাত হানে। আত্মসম্মানের কাছে ভালোবাসা ফিকে হয়ে পড়ে। হাত পা বেঁধে দেওয়া হয় প্রভার এক অদৃশ্য শিকল দ্বারা। দরজার বাইরে দাঁড়ানো আভা বোনের এইরকম অবস্থা সচক্ষে দেখতে পাচ্ছে না। তার কষ্ট হচ্ছে, রুদ্ধ ভাইকে তো সেও ভালোবাসে, কিন্তু প্রভার মতো নয়। আর আভা এটাও বুঝে গেছে রুদ্ধ ভাই যে তার শুধু এবং শুধুই প্রভাতে মত্ত। ঝড়ের বেগে এসে থেমেছে রুদ্ধর বাইকটা। উদ্ভ্রান্তের মতো ছুটে বাড়ির মধ্যে ঢোকে। ড্রয়িং রুমে থাকা সকলকে এই সময় রুদ্ধকে দেখে অবাক হয়ে যায় সকলে। সঙ্গে তাদের ভীতিও হয়। না জানি প্রভার বিয়েতে কথা শুনে কি তাণ্ডবী করে। দেখে তো বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। পাগল খেপেছে মানে ঝড়। আর এখানে উপস্থিত সবার মাঝে সবচেয়ে বেশি ভয় রুহানি পাচ্ছে। ছেলেকে তার ভালো মতোই চেনা। প্রভার জন্য ওভার পজিটিভ তার ছেলে। খুব সেন্সিটিভ থাকে প্রভার ব্যাপারগুলোতে। সেখানে তো সে প্রভার বিয়েই ঠিক করে ফেলেছে। সবাই এত ডাকলো, রুদ্ধকে কিসের কি কারো ডাকে যেন শুনলই না সে। নিজেই উচ্চ কণ্ঠে হাঁক ছাড়তে লাগে প্রভার নাম ধরে। প্রভাকে ডাকতে ডাকতে লিফটে উঠছে। লিফট বন্ধ হওয়ার আগে শুধু এতটুকুই বলে হিম শীতল গলায়, একজনকেও ছাড়ব না। শেষ। তারপর লিফট বন্ধ হয়ে গেলে সেও চলে যায়। প্রভার সামনে কঠোর মুখোমুখিতে দাঁড়িয়ে আছে রুদ্ধ। প্রভা নিজেও থমথমে মুখে দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। কিন্তু একটু আগের প্রভার চোখে যে খরা নেমেছিল তার বাঁধ ভেঙেছে। অশ্রু আটকানোর চেষ্টায় তৎপর প্রভা। তবে চোখের পানি সে কি কথা মানে? সে ঠিকই চুপচুপ করে গড়িয়ে পড়ে। দ্রুত হাত দিয়ে সেই জল মুছে ফেলে প্রভা। আর এসব কিছুই সামনে দাঁড়ানো রুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখে যাচ্ছে। এবার নীরবতা ভাঙে রুদ্ধ। প্রভার অশ্রুজল চোখের দিকে তাকিয়ে বলতে লাগে, ভালোবাসিস আমায়? চোখের পানি আটকে রেখে হালকা হাসি দিয়ে রুদ্ধের দিকে তাকালো প্রভা। তবে রুদ্ধের ওই গভীর চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। বলল, পাগল হয়ে গেছিস? কি যাতা বলছিস তুই? ভুলে গেলে আমি তোর বড় হই আর তুই আমার ছোট?
এই বয়সের খোঁটাটাই রুহানি প্রভাকে দিয়েছিল। হ্যাঁ, সে বলেছে প্রভা বড় হয়েও কিভাবে এরকম বুদ্ধিহীনের মতো কাজ করে। আরও অনেক কথাই সে প্রভাকে শুনিয়েছে। এও বলেছে প্রভা রুদ্রকে ফাঁসাচ্ছে, এমন কথাও বলেছে যা প্রভা সহ্য করতে পারেনি। এবারে রেগে গেল রুদ্র, যার জন্য সে দুনিয়ার সাথে লড়াই করবে, সেই যদি তার হাত ছেড়ে দেয় তখন কেমন লাগে। এমনিতেই ব্যাপক রেগে আছে সে সবার উপরই, এমনকি প্রভার উপরেও। সেখানে প্রভার কথা আরও বেশি রাগিয়ে দেয়। সবার সঙ্গে বোঝাপড়া হবে পরে, আগে তো আসল মানুষের সাথে বোঝাপড়াটা হোক। জোরে চেঁচিয়ে উঠে রুদ্ধ বলল, আমি তোকে জিজ্ঞেস করেছি আমি ছোট না বড়? একদম বয়স টানবি না, আর কথা ঘোরাবি না। যা জানতে চাইছি সেটা বল। বহু কষ্টে কান্না আটকেছে প্রভা, তবুও দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। কিচ্ছু বলছে না সে। তাকে এমন চুপ থাকতে দেখে রুদ্ধ বলে, চুপ করে আছিস কেন? নীরব অশ্রু ঝরছে প্রভার গাল বেয়ে। সেভাবে চিৎকার করতে করে বলতে লাগলো, না না, আমি তোকে ভালোবাসি না। কাঁদছিস কেন তবে? বাত ভেঙে গেল প্রভার কান্নার। হু হু করে কেঁদে উঠল সে। হঠাৎ অনবরত কিল খুশি দিতে লাগলো রুদ্ধর বুকে। মার খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না রুদ্ধ, বরং প্রভার হাত দুটো চেপে তাকে নিজের সঙ্গে মিশিয়ে নিল, বুকের মধ্যে জড়িয়ে ধরলো তাকে। রুদ্ধর বুকে প্রভার মাথা ঠিক বাম পাশে হৃৎপিণ্ড বরাবর। সে অবস্থাতে কাঁদতে কাঁদতে শুধু এতটুকুই বলে, প্রভা আমি তোকে ভালোবাসি না। প্রভার কপালে নিজের উষ্ঠ ছোঁয়া রুদ্ধ মাথায় হাত বুলিয়ে জানতে চায়, তাই? কিন্তু আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি কাব্যিক ভাষায় ব্যাখ্যা দিতে পারবো না, আমার ভাষা স্পষ্ট। তবুও প্রভাকে কিচ্ছু বলতে না দেখে রুদ্র একটু হাসলো, আবারও বলল, তুই ভালো না বসলেও চলবে। রুদ্রের বাকি কথা শেষ করতেই দেয় না প্রভা। ওর বুকে থেকে মাথা উঠিয়ে ওর হাতে একটা চাপড় মেরে বলে, চলবে মানে? তুই বলতে চাইছিস আমার ভালোবাসা তোর দরকার নেই? আমক হয়ে গেল রুদ্র, বলল, আমি আবার কখন বললাম এসব? এই যে মাত্রই। তবে শুনে রাখ, তোর সেই আশায় এক বালতি জল। এই প্রভাও তার রুদ্ধকে ভীষণ ভালোবাসে। সেও কাব্যিকভাবে বলতে জানে না, তবে রুদ্ধকে ভাজে ভাবে ভালোবাসতে পারে সে। শব্দ করেই হেসে উঠল রুদ্র, দুষ্টি স্বরে বলে, আমার কথা তো তুই শেষ করতে দিলি না, তোর আগেই বলে দিলি। তবে ভালোই হয়েছে, স্বীকার তো করলি। প্রভার হাতের আঙুলের ভাঁজে নিজে রুক্ষ হাতের আঙুল গলিয়ে খুব শক্ত করে মুঠোবন্দি করে রেখেছে রুদ্ধ। এতটাই দৃঢ়ভাবে রুদ্ধ প্রভার হাত ধরে আছে যে যতক্ষণ না রুদ্ধ চাইবে এই মুঠো আলাদা হবে না। আর রুদ্ধ বোধহয় এটাই বোঝাতে চেয়েছে, সবাই যাই করো রুদ্ধ প্রভাকে কেউ আলাদা করতে পারবে না। ড্রয়িং রুমে উপস্থিত সকলের মুখ চোখ থমথমে হয়ে আছে, তাদের চেহারা স্পষ্ট বোঝাচ্ছে তারা বিষয়টিতে বেশ অসন্তুষ্ট। নীরব পরিবেশকে ভেঙে রুদ্ধই কথা শুরু করে। সিনা টান টান করে প্রভাকে নিয়ে গিয়ে দাঁড়ায় আদ্রিক রায়ানের সামনে। রায়ানের চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় নিজের কথাই জানায় রুদ্ধ, বড় বাবা, আমি তোমার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই আজকে। গম্ভীর স্বরে রায়ান বলে, অনুমতি চাইছো? হুম, অনুমতি চাইছি না, আমার সিদ্ধান্ত জানালাম। রায়ান এবার নিজের ভাই রুদ্রর দিকে তাকালেন, বললেন, তোমার ছেলে এসব কি বলছে রুদ্ধ? ছেলেকে বোঝাও, ও যেটা চাইছে সেটা সম্ভব না। কেন সম্ভব নয়? রুদ্ধ একটু জোরালো গলায় জানতে চাইল। এ বাড়িতে বয়সের বেশি মেয়ে বিয়ে করা নিষিদ্ধ। তারপর নিজের মেয়ের দিকে তাকালেন রায়ান, অসন্তুষ্ট ফুটিয়ে তুলে বললেন, তোমার কাছে এটা আশা করিনি আমি প্রভা। বৃদ্ধ না হয় ছোট, কিন্তু তুমি তো বড়। তোমাকে আমি বোঝদারেই ভাবতাম, কিন্তু তুমি এরকম একটা কাজ করবে আমি কখনোই ভাবিনি। রুদ্ধ কিছু বলতে নিতেই হাত ধরে চোখের ইশারায় থামিয়ে দেয় প্রভা। তারপর নিজের বাবাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলবে? কি? আমি তো তোমার নিজের মেয়েই। এসব কি ধরনের কথা আইলিন? এটাকে হাতের ইশারায় মাঝপথে থামিয়ে দিলেন রায়ান। প্রভার কাছে জানতে চাইলেন, কি বলতে চাও পরিষ্কারভাবে বলো। আমি এটাই বলতে চাই, বিয়ে করলে আমি রুদ্ধকেই করব। আমি ওসব টিপিক্যাল মেয়েদের মতো নিজের ভালোবাসা ত্যাগ করতে পারবো না। তারপর রুহানির দিকে এক পলক তাকে পুনরায় আবারও বলতে শুরু করে, হ্যাঁ, কিছু সময়ের জন্য ভুল করেছি, কিন্তু যখন রুদ্ধ আমার পাশে আছে তখন আমি আর পিছু পা হব না। তারপর নিজের বাবাকে বলে,
ছোট থেকে তুমি আমার আর আভার মধ্যে পক্ষপাতিত্ব করেছো। আমি যেখানে কেঁদে কেটেও নিজের পছন্দের শাখা সিলেক্ট করতে পারিনি, সেখানে আভা একবার বলাতেই রাজি হয়ে গেছো। থেমে আবারও বলতে আরম্ভ করলো প্রভা। আভা পায়নি এমন কিছু আছে, কিন্তু আমাকে দেখো, সবসময় বড় বলে আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছো তোমার সিদ্ধান্ত। আমাকেই কেন সবসময় স্যাক্রিফাইস করতে হবে বলতে পারো? এ পর্যায়ে এলিনা এগিয়ে আসেন বড় মেয়ের নিকট। প্রভার বাহু দুটো চেপে ধরে ছাঁচালো গলায় বললেন, কি হচ্ছেটা কি আইলিন? বাবার সাথে কেউ এভাবে কথা বলে আর তুমি নিজের ছোট বোনকে হিংসে করছো? ঝাঁকি দিয়ে নিজের বাহু এলিনার কবল থেকে ছাড়িয়ে নেয় প্রভা। আজ যেন সে হয়ে গেছে অন্যরকম, সবসময় প্রভা, আর আজকের প্রভার মধ্যে এ যেন এক বিস্তর ফারাক। কেননা আজকে প্রভা নিজের ভালোবাসা জয়ে নেমেছে। আজ যা ইচ্ছে বলো, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আজ আর তোমাদের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমি মুখ বেজে মেনে নিব না। আইলিন! জোরে প্রভার নাম নিয়ে চিৎকার করে যেই না এলিনা ওকে থাপড়ি মারতে যাবে, তখন এলিনার হাতটা চেপে ধরে রুদ্ধ ভরাট গলায় বলে, হুম, একদম নয় বড় মা। প্রভাতের ব্যাপারে আমি কতটা বেপরোয়া তা নিশ্চয়ই তোমাকে নতুন করে বোঝাতে হবে না। রুদ্ধর এই রূপ, রাগী গলার আওয়াজ, এর রাগী মুখ দেখেই চুপসে গেলেন এলিনা। তিনি আর কোনো বাক্যই বলতে পারলেন না। তবে রুদ্ধ এবার গর্জে ওঠে। বাড়ির প্রত্যেকেই জানে রুদ্ধর জেদ সম্পর্কে। ও খেপে যাওয়া আর ঘুমে থাকা হিংস্র বাঘ জেগে যাওয়া সমান আদরের। আর বাড়ির একটাই ছেলে হয় ওর প্রতি সবাই আল্লাহটা অন্যরকমই। বজ্র কণ্ঠে রুদ্ধ গর্জে উঠে বলে, স্টপ! আর একজনও প্রভাতকে কিচ্ছু বলবে না। আমি তো বুঝতে পারছি না এসব লো ক্লাস নিয়ম কে বানিয়েছে। বড় হলে যেহেতু এই বাড়ি বিয়ে নিষেধ, ওকে ফাইন, আমি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব। আতকে উঠলেন রুহানি। ছেলের কাছে গিয়ে কান্না ভেজা গলায় বললেন, না না বাবা, তুই কোথাও যেতে পারবি না। অনেক সাধনার ফল তুই আমাদের। আমি যেতে দিব না তোকে কোথাও। মায়ের জড়িয়ে রাখা হাতটা সরিয়ে দিল রুদ্ধ। মুখে অন্যদিকে ঘুরিয়ে পড়ল। আই এম সরি। আর হ্যাঁ, আজকের অবস্থার জন্য তুমি দায়ী মা। ব্যাস এইটুকুই বলে রুদ্ধ কিন্তু এই সামান্য কথাটাও ভেতর থেকে ঘুরিয়ে দেয় রুহানিকে। দুপা পিছিয়ে গেলেন তিনি। এক পলক সবার ঘুরিয়ে রাখা মুখের দিকে তাকিয়ে প্রভার হাতটা শক্ত করে ধরে নিয়ে বেরিয়ে যেতে নিলে বাদশাদের রুহানি ছেলের হাতটা চেপে আটকাতে চেষ্টা করেন। তিনি বলেন, যাস না বাপ, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এলিনাও এগিয়ে আসেন, সাথে রিয়ানাও। তারাও আটকাতে চেষ্টা করে, কিন্তু রুদ্ধ তার একটাই কথা, যেখানে তার ভালোবাসার সম্মান নেই সেখানে সে থাকবে না। ওকে যেতে দাও রোহানি। রুদ্রর এর বলা কথাটা বিস্ফোরিত হলো যেন। পাগলের মতো ছুটে গেলেন রুহানি নিজের স্বামীর দিকে। কি বলছো কি তুমি? যেতে দাও মানে কি? যে বাড়ির নিয়ম মানে না তার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। রুদ্র নিজের কথাটা শেষ করে গটগট পায়ে সেখানে জায়গা প্রস্থান করে। নিরুপায় হয়ে রুহানি এগিয়ে গেলেন নিজের ভাসুরের দিকে। তবে রুহানি এগিয়ে যেতে রায়ানও চলে গেলেন সেখান থেকে। নীরবে প্রস্থানে বুঝিয়ে দিলেন তার কাছে কিছু না চাইতে। নিজের বাবা আর বড় চাচা চলে যাওয়ার দিকে নিষ্প্রাণ তাকিয়ে রয় রুদ্ধ। প্রভার হাতটা আরেকটু গভীরভাবে চেপে ধরে। তারপর বড় চাচি আর ছোট চাচির কাছে যায় রুদ্ধ। ওদের দুজনকে দুপাশ দিয়ে আগলে ধরে সান্ত্বনা দেয়। এলিনা রুদ্ধকে অনুরোধ করে, এভাবে বাড়ি ছেড়ে যাস না বাবা। তুই এ বাড়ির একমাত্র ছেলে, একটা মেয়ের জন্য এভাবে বাড়ি ছাড়বি? ধক করে উঠল প্রভার বুকটা। তার মা তাকে একটা মেয়ে বলছে। ডাকলো এলিনাকে প্রভা। হাত দিয়ে থামিয়ে দিলেন। এলিনা বললেন, আমি কারো মা নই, আর না কারো এই পরিবারের সাথে সম্পর্ক আছে। উত্তরটা বোধহয় পেয়ে গেছো বড় মা। যে পরিবারের সাথে আমার প্রভাতের কোনো সম্পর্ক নেই, সেই পরিবারের সাথে আমারও কোনো সম্পর্ক থাকতে পারে না। নিজের কথা শেষে রুদ্ধ এবার এগিয়ে যায় ছোট চাচির কাছে। রিয়ানাকে বলে, যাচ্ছি ছোট মা, দোয়া করো। কান্নায় ভেঙে পড়ে ওদের দুজনকে আগলে বুকে জড়িয়ে নিলেন। রিয়ানা বলল, আমার দোয়া তোদের উপর সব সময় আছে। যা তোরা নিজেদের জীবন নতুন করে শুরু কর। তারপর অতি সন্তর্পণে প্রভার হাতের ভাঁজে কিছু টাকা ধরিয়ে দিলে বিস্মিত নয়নে রিয়ানার দিকে তাকায় প্রভা। প্রভার দৃষ্টি বুঝে তিনিও চোখের ইশারায় আশ্বস্ত করলেন। দ্বিধা থাকলো টাকাটা নেয় প্রভা।
রুদ্ধ প্রভা যখনই চলে যেতে ধরে তখনই সেখানে রুহানি আসে। রুহানিকে দেখে প্রভা তার নিকটে যেতে নিলেই তিনি দুপা পিছিয়ে যান। প্রভা এতে নিজ জায়গায় স্থির হয়ে যায়। তারপর রুহানি যখন রুদ্ধের দিকে তাকিয়ে এগোয় তখন রুদ্ধ ঠিক একই কাঁধে পিছিয়ে যায়। প্রভার হাতটা ধরে এবার আর কোনো দিকে তাকায় না, সে সোজা বাড়ি থেকে বেরিয়ে আসে। স্থিরভাবে শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে তুরাজ। ভাবাবেগ গাম্ভীর্যতায় সে আছে, দৃষ্টি একদিকে। প্রভার এভাবে চলে যাওয়া ওকে যতটা না কষ্ট দিয়েছে তার থেকেও বেশি কষ্ট দিয়েছে প্রভার ওকে না বলায়। এতদিনের ফ্রেন্ডশিপ ওদের, ও কখনোই প্রভাকে জোর জবরদস্তি করেনি। ইনফ্যাক্ট ও তো নিজের ভালোবাসার কথাটা পর্যন্ত বলেনি, পাছে না ওদের ফ্রেন্ডশিপ খারাপ হয়ে যায় এই ভয়ে। এই যে বিয়ের প্রস্তাবটাও তো এটাও তো প্রভার ফ্যামিলি থেকেই তুরাজকে দেওয়া হয়েছিল। এদিকে তুরাজের বাড়ির লোকের সাথে প্রভার বাড়ির লোকের চলছে বাকবিতণ্ডা। তুরাজের পরিবারের কথা হচ্ছে এভাবে বাড়ি বয়ে রেখে এনে অপমানের কিছু ছিল না। সমাজে তাদের একটা নাম পরিচয় আছে। এখন যদি বউ নিয়ে না ফিরে তবে সমাজে মুখ থাকবে না। তাছাড়া এই বিয়ে নিয়ে তুরাজের যে খুশি সেটা এত বছরে ওর মুখে এই খুশি কেউ দেখেনি। তুরাজ আর 5টা মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি। সমাজে ওর বাবা একজন স্বনামধন্য মন্ত্রী, যার অঢেল সম্পদ। বাইরে মানুষ যে কেউ তুরাজকে দেখলে বলবে সে ভীষণ সুখী একজন মানুষ। তার চলন বলনই তো ছিল এমন, হাসি ঠাট্টা, মেয়ে নিয়ে ঘোরা। কিন্তু সত্যি তো এটাই, এই দুনিয়ায় তুরাজের মতো অসুখী কেউ নেই। বাবা শুধু নাম মাত্র বাবা। কখনো তুরাজকে শিখিয়ে আনাও ভালো বেসেছি কিনা সন্দেহ। ভালোভাবে ছেলের সাথে বসে দুটো কথা বলেছি কিনা তাও বোধহয় জানা নেই। এই যে আজকেই তো ওর এত বড় দিনে ওর বাবা নামক মানুষ ওর পাশে নেই। কাজের অজুহাত দেখিয়ে সেই আসেইনি। বিয়ে উপলক্ষে পরিবারের পক্ষ দিয়ে ওই পুপু খালারাই এসেছে, মাও নেই। তুরাজের মা মারা যায় তুরাজকে খুব ছোট্ট রেখে। শুনেছিল তার মা নাকি আত্মহত্যা করেছে। তুরাজের তখনও দুধও ছাড়ায়নি, সেই দুধের শিশু রেখে মা আত্মহত্যা করে। দাদির কাছেই বড় হয় তুরাজ। ভাতের মার খাইয়ে রাখতো নাকি? সারাদিন যখন কান্না করতো সে, তার জন্মদাতা পিতা একবারের জন্য না আসতেন না। না পেয়েছে বাবার ভালোবাসা, না পেয়েছে মায়ের। ছোট্ট থেকে সে একা বড় হয়েছে। আপন বলতে এক দাদি আছে, আর কেউ নেই। আর আজ ফ্রেন্ডশিপ থেকেও তার বিশ্বাস উঠে গেল। ঝামেলা যখন একটু বড় আকারের রূপ ধারণ করতে নেয় তখনই এক তীব্র হুঙ্কারে পুরো ড্রয়িং রুম কেঁপে ওঠে। হুঙ্কারটা আর কেউ নয়, তুরাজ দেওয়ানের। সে সর্বদা মজা হাসির মধ্যে থাকবে, রাগী ভাব তার মধ্যে খুব কম। ভাবুগুড়ি টাইপের সে, কিন্তু বর্তমানে সে শান্ত ছেলেটার এমন রুদ্র মূর্তি রূপ সবাইকে থমকি দিয়েছে। কেউ আর একটা ওয়ার্ডও উচ্চারণ করবে না। আমার লাইফ, আমার সিদ্ধান্ত, কেউ কথা বলবে না তার উপর। শেষের কথাটা নিজের পরিবারের লোকেদের উদ্দেশ্যে বলে তুরাজ। এগিয়ে গেল আদ্রিক রায়ানের দিকে, যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া আর করবিনি বা কি? মুখ আছে নাকি তার? মেয়েটা এভাবে তার নাক কাটবে সে কল্পনাও করেনি। রায়ানের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় তুরাজ বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আঙ্কেল। রায়ান ইতস্তত বোধ করলেন, কিছুটা অপ্রস্তুত গলায় উত্তর দিলেন, দেখো বাবা, এখন তো চাইলেও তা সম্ভব নয়। ও তো রুদ্ধ। রায়ানের বাকি কথা মুখে আটকে রইল তুরাজের গম্ভীর আর হিমশীতল গলায় বলা কথায়। আমি আপনার ছোট মেয়ে সাইলিন আরভিকা আভাকে বিয়ে করতে চাই। একটা টং দোকানের সামনে বাইক থামিয়েছে রুদ্ধ। দোকান থেকে একটা সিগারেট কিনে সেটাই ফুঁকছে আর ধোঁয়া উড়াচ্ছে। রুদ্ধ সিগারেট খায় না। আজ এই দ্বিতীয়বারের মতো সিগারেট মুখে দিয়েছে। প্রথমবার ফ্রেন্ডদের প্ররোচনায় পড়ে খেয়েছিল, ছয়বার যেই কাশি উঠেছিল কি। তবে এবারে আর কিছু হচ্ছে না, হয়তো টেনশনের পরিমাণ বেশি তাই। এক হাত দিয়ে পুরুষারি 2 উষ্ঠের ভাঁজে সিগারেট চেপে ধরছে আর ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে। আরেক হাত দিয়ে ঘাড় ম্যাসাজ করছে। মাথা কাজ করছে না ওর, কি করবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছে না। তখন বাড়ি থেকে জোশে বেরিয়ে আসলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাস্তবতা। রুদ্ধের পকেটে বর্তমানে 500 টাকার মতো আছে, বলতে গেলে শূন্য পকেট তার। ক্যাশের থেকে বেশি ওই যে কার্ড ইউজ করতো, কিন্তু কার্ডগুলোও তো সব বন্ধ করে দেওয়া হয়েছে। ওই একলা থাকলেও এত চিন্তা হতো না। কিন্তু রুদ্ধ তো একা নয়, তার সাথে প্রভাত আছে। প্রভাতের কষ্ট রুদ্ধ সইবে কেমনি? এইসব আকাশ কুসুম ভাবনা যখন রুদ্ধের মস্তিষ্ক হানা দিয়েছিল তখনই একটা হাত এসে ওর ঠোঁট থেকে সিগারেটটাই ফেলে দেয়। এসব খাওয়া তুই কবে থেকে শিখলি? কোনো জবাব দেয় না রুদ্ধ, শুধু এক দৃষ্টিতে প্রভার দিকে তাকিয়ে থাকে। হয়তো কিছু একটা ভাবছে ও।
মুহূর্তেই প্রভার হাত টেনে ওকে বাইকের দিকে এগিয়ে যেতে থাকে রুদ্ধ। কি করছিস? যে কাজের জন্য বাড়ি ছাড়লাম সেই কাজ সম্পন্ন করতে। মানে যাচ্ছি কোথায়? ফরজ কাজ ছাড়তে, কাছে অফিস। প্রভার একটা কথা রায়ান মানে যে সে প্রভার থেকে বেশি আভাকে কদর করেন। ছোট মেয়ে তার খুব আদরের। তিনি কখনোই মেয়ের বিয়ে এত তাড়াতাড়ি দিতেই চাননি, এরকম ভাবে তো নয়, কিন্তু তার এখন কিছুই করার নেই। যে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি। রুদ্র নিজের বড় ভাইয়ের কাঁধে হাত দিলেন। পাশে ছোট ভাইকে দেখতেই রুদ্র চোখের ইশারায় আশ্বস্ত করলেন রায়ানকে। বললেন, চিন্তা করবেন না দাদা, পুরো ছেলেটা ভালো, আমাদের আভা ভালো থাকবে, সুখী হবে, দেখে নিয়েন। তাই যেন হয় রে রুদ্র। তুরাজরা কাজই নিজেদের সাথেই নিয়ে এসেছিল, তাই সেসবের আর ঝামেলা নেই। এখন শুধু আভার আসার অপেক্ষা। একটা লাল গোল্ডেন পাড়ের কাজ করা সিল্কের শাড়ি পরানো হয়েছে আভাকে। এটা আভারই শাড়ি। নিজের পুত্রবধূর করতে রুহানি নিজে পছন্দ করে শাড়ি কিনেছেন আভার জন্য, যাতে সেই বিয়ের দিন পরতে পারে। বিয়ের দিন তো পড়েছে, কিন্তু সেটা নিজের ছেলের সাথে বিয়েতে না। এক আফসোসের শ্বাস তার নাসিকা থেকে নিঃসৃত হয়। এক পাশে রুহানি, অন্য পাশে রিয়ানা, মাঝখানে আভা বউরূপে নিজের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের পর থেকে আভার এক নতুন পরিচয় হবে, শুরু হবে এক নতুন দিগন্ত তার জীবনের। ভবিষ্যৎ কি আভা জানে না। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। দেখা যাক না ভাগ্য তাকে খালি কষ্টই দেয় নাকি সুখও দেয়। আবাকে নিয়ে বসানো হয় তুরাজের পাশে। এক পল মেকআপ বিহীন মায়াবী সেই মুখটার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তুরাজ। আজ তুরাজের বদনে নেই সেই হাস্যরত্মক ভাব। সেখানে তার পরবর্তীতে দেখা মিলেছে গাম্ভীর্যতা আর সিরিয়াসনেস, যেন এ এক নতুন তুরাজ। দুজনেই দুজনের হাতের ভাঁজে হাত গলিয়ে পাশাপাশি দুটো চেয়ারে কাজী অফিসে বসে আছে রুদ্ধ প্রভা। আর যেন তাদের ঈদের দিন। এই মুহূর্তের জন্যই তো এত ঝড়ঝাপটা শৈল দুজন। প্রভাদের বিয়ে সাক্ষী হিসেবে আছে ধ্রুব, স্নিগ্ধ, বর্ণ আর ত্রিধা। ওরা সব ঘটনাই জানে। ফোনে ওদের ডেকে তারপরে এখানে আসলে সব ঘটনাই খুলে বলে প্রভা। এতে সম্পূর্ণ সাপোর্ট করেছে রুদ্ধ। প্রভার বন্ধু মহল কাজী কিসব লিখে এবার তার লেখা থামিয়ে দেয়। নিজের চোখে চশমাটা ঠিক করে দিয়ে রুদ্ধকে জিজ্ঞেস করে, দেনমোহর কি লিখবো? লিখুন আমার নাম। রুদ্ধ থেকে এরকম উত্তর বোধহয় আশাই করেনি কেউ। সবার এরকম রিয়াকশন দেখে গলা খাকারি দিল রুদ্ধ। বলল, আচ্ছা, সাথে 100 টাকা অ্যাড করে দিন। তারপরে পাশে প্রভার দিকে তাকিয়ে অসহায় ফেস বানিয়ে বলে, আমার কাছে বেশি টাকা নেই প্রভাত, আর আমি জানি দেনভর পরিশোধ না করে বউর কাছে যাওয়া যায় না। আমি তোর কাছে না গিয়ে থাকবো কেমনে? প্রভার মুখে লাজুক হাসির তৃপ্তির হাসি খেললেও মিছে মিছে রাগ দেখিয়ে রুদ্ধকে দেয় এক চাপড়। কাজী আবারও প্রশ্ন করে, কাবিন কি লিখবো? এবারও রুদ্ধ এমন এক জবাব দেয় যা কেউ কল্পনাও করেনি। ওটাতেও লিখুন আমার নাম আর আমার বাচ্চা কাচ্চা। সবাই সম্মস্বরে করে বলে উঠছে, নয় হ্যাঁ, যাতে কখনো ছেড়ে গেলেও আমাকে আর আমার বাচ্চাদেরকে ওর সাথে করে নিয়ে যেতে হয়। সব ঠিকঠাক হলে কাজী এবার বিয়ে পড়ানো শুরু করেন। তারপর আসে সেই মহেন্দ্র খান, যেটার অপেক্ষাতে সবাই ছিল। এতক্ষণ ঠিক থাকলো, এখন যখন সবাই অপেক্ষার অবসান ঘটিয়ে কবুল বলার সময় হলো, তখনই নিজের পাশে বাবা নামক বট গাছের ছায়া আর মায়ের সেই মমতা মাখা হাতের ছোঁয়া নিজের মাথায় ভীষণভাবে চাচ্ছিল প্রভা, কিন্তু তা তো সম্ভব নয়। কবুল শব্দটা বলার সময় কণ্ঠটা কেঁপে উঠল প্রভার। হাত পা যেন কাঁপন হচ্ছে, হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে লাফাচ্ছে। প্রভার অবস্থা বুঝতে পেরে নিজের একটা হাত প্রভার হাতের উপর রাখলো রুদ্ধর দিকে তাকিয়ে। এবারে আর কোনো দ্বিধা ছাড়াই কবুল বলে প্রভা। আলহামদুলিল্লাহ, কবুল। সকলে সম্মত স্বরে বলে উঠছে আলহামদুলিল্লাহ। কাজী এবার রুদ্ধকে বললে রুদ্ধ প্রভার চোখের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে দেয়, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। এবারও সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে। আর কাজী জানায় বিয়ে সম্পূর্ণ হয়েছে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আবার মাথায় রায়ান হাত দিয়ে
আছেন। এলিনাও এতক্ষণ রান্নাঘরে থাকলে এবারে এ পর্যায়ে ছুটে আসেন মেয়ের কাছে, কারণ তিনি জানেন মেয়ের এই সময় সবচেয়ে বেশি তাকে প্রয়োজন। আবার হাতটা ধরে তাকে সান্ত্বনা আর ভরসা দিচ্ছে এলিনা। যখনই তিনি আবার হাতটা ধরেন তখনই মনে পড়ে যায় প্রভার সেই কান্নামাখা মুখশ্রী। ধক করে উঠে মা শ্রীমন, আজ তো প্রভারও বিয়ে, নিশ্চয়ই তার মেয়েটাও ভয় পাচ্ছে, খুঁজছে একটা ভরসার হাত, কিন্তু নেই, সে পারছে না দিতে মেয়েকে সেই ভরসা। প্রভা তার বড় আদরের মেয়ে। আভা যেমন বাবার প্রিয় তেমনি প্রভা মায়ের। তার উপর কঠিন থাকলেও মেয়ের জন্য যে বুকটা হাহাকার করছে, কিন্তু তার হাতেও তো কিচ্ছু নেই, শুধু পারবেন দোয়া করতে, যেটাই বর্তমানেই করে যাচ্ছেন। আজ দুই জায়গায় বিয়ে হচ্ছে, এক প্রান্তে দুজন ভালোবাসার মানুষের তাদের পূর্ণতা লাভ করে খুশি, তৃপ্ত আর সন্তুষ্ট, তবে তাদের সাথে নেই তাদের পরিবারের ছায়া। অন্যদিকে দুজন ভগ্ন হৃদয়ের মানুষ, যারা বেঁধেছে ভালোবাসাহীন নামমাত্র বিয়ের বন্ধন, তাদের মুখে নেই কোনো খুশি, আছে অনুভূতিহীন এক অবস্থা। তবে তাদের সাথে রয়েছে তাদের পরিবারের স্নেহময় হাত। এখন দেখা যাক না এই দুটো জুটির ভাগ্যে কি আছে। কাজী অফিস থেকে বের হয়ে আসে প্রভারা। বর্ণের সাথে কোথায় একটা গিয়েছে রুদ্ধ। ত্রিধা বাসায় চলে গেছে, প্রভাকে দাঁড়াতে বলেছে। প্রভা যথেষ্ট বুঝদার, তবে তখন পরিস্থিতির জন্য আর ভালোবাসা হারিয়ে ফেলার ভয় রুদ্ধ এর সাথে বাসা থেকে চলে এসেছে। এক কাপড়ে বের হয়ে এসেছে, একবারও মাথায় আসেনি বাস্তবতা। এখন চিন্তা হচ্ছে নিজের থেকে বেশি রুদ্ধকে নিয়ে। কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে? মাথা ব্ল্যাঙ্ক হয়ে আছে প্রভার। রুদ্ধ সব জায়গায় মানিয়ে নিতেও জানে না। এরকম অজানা ভবিষ্যতের কথা একবারের জন্য মাথায় আসলো না প্রভার। ভাবনার মাঝে স্নিগ্ধ বলল, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব, একটা না একটা কিছু হয়ে যাবে ঠিকই। মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে প্রভা। স্নিগ্ধর দিকে তাকালেও কিচ্ছু বলে না। ওকে কিছু না বলতে দেখে এবার স্নিগ্ধা গিয়ে ওর পাশে বসে, প্রভার কাঁধে হাত দিয়ে ওকে ভরসা দেয়, বলে, তুই চাইলে আমাদের বাসায় থাকতে পারিস, যতদিন না তোরা একটা জায়গা খুঁজে পাস। আমি আর স্নিগ্ধই তো। স্নিগ্ধ সায় জানায়। প্রভা বন্ধুদের দেখে আপ্লুত হয় ও স্নিগ্ধাকে জড়িয়ে ধরে। প্রভার চোখের পানি। ধন্যবাদ, আমি সত্যিই ভাগ্যবান তোদের মতো ফ্রেন্ড পেয়ে। তবে তোদের ওখানে উঠতে বলিস না, আমার পক্ষে সম্ভব নয়। স্নিগ্ধ আর স্নিগ্ধার বাসা ছোট, ওদের দুজনে থাকার মতো। তাছাড়া প্রভা কখনোই কারো উপর বোঝা হতে চায় না, তাই সুন্দর করে এই প্রস্তাবটা নাকচি করে দেয়। তখনই কোথা থেকে যেন ধ্রুব ছুটে আসে, হাতে চকবার আইসক্রিম। সবার হাতে দেওয়ার পর দুটো বেঁচে যায়। রুদ্ধ আর বন্ধকে না দেখতে পেলে জিজ্ঞেস করে, ওরা কোথায়? প্রভা একটু হাসলো, তারপর হাত উঁচিয়ে দেখিয়ে দিল। ধ্রুব হাসি মুখে চলে গেল। প্রভা শুধু ভাবে ও বোধহয় জীবনে কিছু ভালো কাজ করেছিল, তাই এদের মতো মানুষ পেয়েছে। গ্রুপ সার্কেলের মধ্যে ধ্রুবই একটু সমস্যায় আছে আর্থিকভাবে। বাবা মারা যাওয়ার পর ফ্যামিলিও আর ওর মায়ের উপর চলে, তবে ছেলেটা অমায়িক, সব সময় হাসি খুশি থাকবে, সবাইকে হাসাবে। এই যে আজকে যে এতগুলো আইসক্রিম কিনলো সবার জন্য, এটাও এক প্রকার ওর জন্যই বাড়তি। এটা নিজে টিউশনি দিয়েই কিনেছে, তাও জানা আছে প্রভার। চিন্তার মাঝে ও এই যে ছোট্টখাটো সুন্দর মুহূর্তগুলো, এগুলো ভীষণ ভালো লাগছে প্রভার নিকট। বিয়ে পড়ানো শেষ হতে এক সেকেন্ড আর ও সেখানে রয় না তুরাজ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে হাঁটা দেয়। তুরাজের সেই বড় বড় কদমের সাথে আভা তাল মেলাতে ব্যর্থ হয়। শাড়ি পরে ঠিকমতো হাঁটতেও পারছে না, উপায় না পেয়ে থেমে যায় সে। আর আবার থেমে যাওয়ার তুরাজ ও থেমে যায়। ফ্রিকুচকে আভার দিকে তাকালে মিনমিনিয়ে গলায় আভা জানায়, তাল মিলাতে পারছি না। কিছু পল আভার দিকে তাকায়, সেই কাচুমাচু মুখটার দিকে তাকায়, তারপর চারদিক নজর বুলিয়ে হুট করে আভাকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় তুরাজ। আকস্মাত এমন কাঞ্জে হকচকে উঠছে আভা, অপ্রস্তুত হয়ে পড়ে সে। আগের বার যখন লঞ্চে ওকে কোলে নিয়েছিল তখন তো বাবা মা বড়রা ছিল না, কিন্তু এখন তো সবাই আছে। আবার এত লজ্জা করছে, কি যে করবে সে উপায়ন্তর না পেয়ে তুরাজের বুকে মুখ গুজে দেয়। সেভাবে বিড়বিড় করে বলে উঠছে, এই লোকের কি কোলে নেওয়ার ব্যামো আছে নাকি? যখন তখন কোলে নিবে, আশ্চর্য। তুরাজ বোধহয় আবার কথাটা শুনল। ওর গম্ভীর মুখে এক চিলতে হাসি দেখা দিল, যার সঙ্গে সঙ্গে আবার মিলিয়েও গেল। মুখটা নিচু করে আবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
থাকলেও কি, সুবিধা তো তোমারই। ছোটবেলায় বাবা মা কোলে নিয়েছে, এখন স্বামী কোলে নেবে। সারা জীবন কোলে কোলেই থাকতে পারছো, কি ভাগ্য তোমার। কয়জন এভাবে ছোটবেলায় সাথ দিতে পারে? কি বললেন আপনি? বলেছি এখন থেকে সারা জীবন তোমার আমার সাথে থাকতে হবে। তাল মেলাতে শিখে নাও মেয়ে। আবার শরীর শিরশির করে উঠল, বলল, আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন, আমি কিন্তু শুনেছি। ভালো করেছেন মিসেস। রাস্তার উপর পড়ে থাকা খালি ক্যানে লাথি দেয় রুদ্ধ। ওর পাশে দাঁড়িয়ে আছে বর্ণ। বের হয়ে তো আসলি, এখন কি করবি? বর্ণের কথা শুনে ওর দিকে তাকিয়ে ম্লান হাসল রুদ্ধ। আবারও ক্যানে লাথি বসিয়ে বলল, জানি না, আমি জানি না কি করব। প্রবোধের সেফটি আমার কাছে আগে। ওর একটা ব্যবস্থা করতে পারলেই শান্তি। নিজের কথা ভাবছি না। তা কেন ভাববি? তোর কথা ভাবার জন্য তো আরেকজন আছে, যার তোর কথা ভেবে টেনশনে পাগল হওয়ার উপক্রম। পেছন থেকে আসা কথার উৎস দেখতেই নজরে আসে প্রেয়সী। প্রভা আসতেই ওকে এক পাশ করে নিজের সাথে আগলে নিল রুদ্ধ। তারপর হু করে শব্দ তুলে হাসলো। এই হাসি তৃপ্তির, এই হাসি প্রশান্তির। হঠাৎ রুদ্ধকে মারতে শুরু করে প্রভা। সেভাবেই রেগে গেলে বলে, হাসিস কেন পাগলের মতো করে? প্রভার গালে লেপ্টে থাকা চুলগুলো ওর কানের পাশে গুজে দিয়ে ওর খুব নিকটে চলে যায় রুদ্ধ। একদম কাছে গিয়ে ওর চোখের দিকে চোখ রেখে বলে, হ্যাঁ আমি জানি তো, আমার জন্য চিন্তা করতে আমার প্রভাত আছে, তাই তো নিজেকে নিয়ে ভাবি না। তবে আমার প্রভাতকে নিয়ে চিন্তা করতে তো আমি ছাড়া কেউ নেই। অতএব তোকে নিয়ে আমাকেই ভাবতে হবে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আভা। আর ওর কান্না করা পাশে বসে দেখছে তুরাজ। বোধহয় ভাবছে এই মেয়ের এটা চোখ নাকি অন্য কিছু। কান্না করছে তো করছেই, এত কান্না এত পানি কোথা থেকে যে আসছে সেটাই ভাবছে বসে বসে। অধৈর্য হয়ে এবার গলা খাকারি দেয় তুরাজ, কিন্তু তবুও কোনো পরিবর্তন হয় না দেখে এবার এই কিছুটা চিটকারি মেরেই বলে, চোখে যদি আরো পানি থাকে বলো, ড্রাইভারকে বলে কোনো পুকুর ধারে দাঁড় করাবো। অশ্রুসিক্ত নয়নে কিছুটা রাগী লুক নিয়ে তাকালো আভা তুরাজের দিকে। ওর সেই তাকানো দেখে নাটকীয় ভঙ্গিমায় দুই হাত উপরে তুলে তুরাজ বলে, ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেলাম। কথা এ পর্যন্ত বলতে পারে, হুট করে গাড়ির ব্রেক কষলো। সামনের দিকে ঝুঁকে পড়ে আভা, কিন্তু ও ব্যথা পাওয়ার আগে একটা বলিষ্ঠ হাত ওকে টেনে শক্তপোক্ত এক বাঁধনে আবদ্ধ করে। কারো অস্থির হৃৎপিণ্ডে ধকধক করা আওয়াজ কাছ থেকে ভালো করে শুনতে পাচ্ছে আভা। আর এই আওয়াজটা যে তুরাজ নামক যুবকের হৃদয়ে তাও জানে। তুরাজ ড্রাইভারের উদ্দেশ্যে রেগে গিয়ে চেঁচিয়ে উঠে, হোয়াট হ্যাপেন রিজভি? কি করছো কি? এভাবে কেউ গাড়ি চালায়? এখনই তো ব্যথা পেত যদি ঠিক সময়ে আমি না ধরতাম। ধ্যান কোথায় থাকে তোমার? ঠিক করে গাড়ি চালাও। তুরাজের বজ্র ধমক খেয়ে রিজভির মুখটা ছোট হয়ে যায়। নিচু স্বরে বলে, সরি স্যার। ও ব্যথা পেলে তোমার সরি ধুয়ে কি আমি পানি খেতাম ইডিয়েট? তুরাজের এত হম্বিতম্বি আর অস্থিরতা কিছুই মাথায় ঢুকছে না আভার। ও তো অন্য খেয়াল আর অন্য জগতেই চলে গেছে। একে এত কাছাকাছি এক পুরুষ, তার উপর পুরুষটি হলো তার একান্ত ব্যক্তিগত পুরুষ, তার স্বামী। তুরাজের গা থেকে আসা ম্যানলি পারফিউমের ঘ্রাণ পাগল করে দিচ্ছে আভার সত্তাকে। চিত্তটা কেমন কেমন করছে। এই অনুভূতিটা একদম নতুন, কই আগেও তো তুরাজের কাছে গিয়েছে সে, হয়তোবা এত কাছে নয়, তবে গিয়েছে তো। এখন তো এমন উথাল পাথাল করা অনুভূতি তখন হয়নি। তবে আজ কেন? এ কি শুধু এমনি নাকি কবুলের শক্তি? উদ্দেশ্যহীন গন্তব্য রুদ্ধ প্রভার ভবিষ্যৎ জানা নেই। বর্তমানে জানতে ইচ্ছুকও নয় তারা। নিজ নিজ বন্ধুদের বিদায় জানিয়েছে। ওরা সঙ্গে থাকতে চাইলেও আপত্তি করেছে রুদ্ধ প্রভা, কারণ এরপরের লড়াইটা তাদের নিজেদের। ওরা চায় নিজেরাই এই ঝড়ঝাপটা সামলাতে। তবে ওদের নাছোড়বান্দা বন্ধুমহল কথা দিয়ে নেওয়ায় যে বিপদে পড়লেই জানাতে আর ভালো মন্দ সব খবরাখবর দিতে ওরাও আর এতে দ্বিমত করেনি, রাজি হয়ে গেছে। এখন রুদ্ধের বাইকে করে শহর টহল দিচ্ছে, কোথাও বাসা ভাড়া পায় কিনা বুদ্ধিটা প্রভার। ওই বলেছে আগে মাথা গোজার ঠাঁই খুঁজতে, পরে দেখা যাবে। রুদ্ধ টাকার কথা জানতে চাইলে প্রভা রিয়ানার দেওয়া টাকার ব্যাপারটা আড়লে রেখে ওর কাছে আছে জানায়। পাচ্ছেন আবার রুদ্ধ কোনো ঝামেলা করে, এমনিতে মাথা গরম। উপরন্ত বাড়ির কথা শুনলেও পাগল খেপে যাবে। দুপুর গড়িয়ে এখন বিকেল। রুদ্ধর কোথাও বাসা পায়নি। হয় বাসা পছন্দ হচ্ছে না, না হয় বাড়িওয়ালারা দিতে যাচ্ছে না।
কোনো এক অজানা কারণে, আর না হয় টাকায় মিলছে না। এরপর একটু পরেই ধরণীতে সন্ধ্যা নামবে, আর রাতের ঢাকা শহর কতটা খারাপ তা আর জানতে বাকি থাকে না। রুদ্ধের চিন্তা দ্বিগুণ বাড়ছে। ও একলা থাকলে রাস্তায় কাটিয়ে দিত, যদিও পারত কিনা সন্দেহ। তবুও প্রভা থাকায় যতটা ভয় হচ্ছে তত হতো না তখন। প্রভার জন্য রাতের শহর নিরাপত্তা, রুদ্ধ নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করবে ঠিক আছে, তাও একটা অনিশ্চয়তা আর ভয় থেকেই যায়। হুড়ুর করে সময় যাচ্ছে, কিন্তু এখন কোনো ব্যবস্থা না হলে কি করবে এখন রুদ্ধ? প্রভাকে নিয়ে কোথায় যাবে? অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা বাড়ির সন্ধান পায় রুদ্ধরা। রংচটা পুরনো একটা দোতলা বাড়ি। বাড়ির সামনে ঝুলছে টুলেট। বাইক পার করে প্রভার হাতটা ধরে হাঁটা দেয় রুদ্ধ। দরজার সামনে গিয়ে কলিং বেল প্রেস করে। মূলত দোতলা বাড়িটির ডিজাইনটা কিছুটা অন্যরকম। বাড়িটির কার্নিশ বেয়ে উঠে গেছে লোহার একটি সিঁড়ি, মানে নিচতলায় বাড়িওয়ালা আর উপরতলা একটা মূলত ভাড়ার জন্য। বাড়ির আশপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতেই ঘট করে আওয়াজ হয়ে দরজাটা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে 50 ঊর্ধ্ব এক নারী। বুড়ো মহিলাটা রুদ্ধকে দেখে জিজ্ঞেস করে, কে তোমরা, কি দরকার? বৃদ্ধার জবাবে প্রভা বলে, আসসালামু আলাইকুম দাদি। মহিলাটা সন্তুষ্ট হলো সালাম শুনে। নিজের ফোকলা দাঁত বের করে একটু হাসলেন। কি অমায়িক হাসে, প্রাণ জুড়িয়ে গেল প্রভার। বৃদ্ধা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা বাড়ি ভাড়া নিতে যাচ্ছি, আপনাদের এখানে টুলেট দেখলাম। ও ভাড়া বাড়ির জন্য এসেছো? জি। ভেতরে এসো। এতক্ষণ যাবৎ বৃদ্ধা আর প্রভার কথাগুলো গিলছিল রুদ্ধ। রুদ্ধ যখন তখন বেফাস কথা বলতে পারে ঠিকই, কিন্তু গুছিয়ে এভাবে হয়তো পারতো না। আসলেই প্রভা যেভাবে পরিস্থিতি সামাল দিতে পারে রুদ্ধ এক্ষেত্রে কাঁচা। হয়তো সময়ের সাথেও পচু হয়ে যাবে। মাথার পেছনে চুলকে হাসলো রুদ্ধ। ওকে এভাবে হাসতে দেখে ধমকে উঠে প্রভা বলল, এই পাগলের মতো না হেসে আমার সাথে হাঁটো। মুহূর্তেই হাসি মুখ চুপসে গেল। বড় বড় পা ফেলে প্রভার পাশে হাঁটতে লাগলো। কণ্ঠ খাদে নামিয়ে প্রভাকে বলল, এখন এইভাবে ধমক দাস তুই? ভুলে যাস না, আমি ওর হাজব্যান্ড। হি শুড রেসপেক্ট মি। ছোট ছোট চোখ করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে হন হন করে হেঁটে চলে যায় প্রভা। ওর যাওয়ার দিকে তাকে রুদ্ধ মনে মনে ভাবে, এইভাবে চলে গেল কেন? আমি তো ঠিক কথাই বললাম। আজব। আলোককুঞ্জ বাড়ি। চুলোর উপর মাছের কড়াইয়ে মাছ পুড়ে কড়াইয়ের সাথে লেগে গেলেও কোনো হেলদোল দেখা যায় না এলিনার মধ্যে। সে এক দৃষ্টে সামনের দিকে তাকিয়ে আছে, পলকহীন। চোখের কোণ বেয়ে ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। তখনই একটা অপরিচিতি কণ্ঠস্বর শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে এলিনা। রিয়ানা এসেছে। মাছের এরকম দশা দেখে চিল্লিয়ে বলে, বড় বুবু, এ কি, মাছ যে পুড়ে গেছে। কথা বলতে বলতে থেমে গেল রিয়ানা। বড় যায় পানে তাকিয়ে ধমকে রইল। পরে মুহূর্তে কিছু একটা মনে পড়তে নিজের গড়াই সরায়। নিজ মনে কাজ করতে করতে এলিনাকে বলে, এতই যখন মন পুড়ছে তখন যাওয়ার কালে মেয়ের থেকে এভাবে মুখ ঘুরিয়ে রাখলে কেন? ছোট, তুইও? শান্ত চোখে এবার এলিনার পানে চায় রিয়ানা বলে, হ্যাঁ, আমিও। তাছাড়া ওরা কোনো অন্যায় করেনি। এইবারে নিয়মের মধ্যে আমার কাছেও এই নিয়মটা বড্ড অদ্ভুত ঠেকে। মলিন হাসলো এলিনা, বলল, আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, অনেক বছর হয়েছে। বউ হয়ে আসার আগে থেকেই এ বাড়ির মানুষের সাথে আমার পরিচয়। অবাক হলো রিয়ানা, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, মানে? আইরিনের দাদুর সরকারি চাকরি, ব্যবসা তারা পরে শুরু করে। ব্যবসা করেই তো এখানে পার্মানেন্ট হয়। সে তো জানি না, যা জানি না সেটা বলো। আইলিনের দাদুরা তখন বরিশাল থাকতো, ভাড়া থাকতেন, আমাদের প্রতিবেশী ছিল। আইলিনের বাবা আমাদেরই এলাকার একটা মেয়েকে পছন্দ করে ফেলে, তবে মেয়েটা ছিল ওর বাবার থেকে বয়সে বড়। এলিনাকে থামতে দেখে কৌতূহল নিয়ে রিয়ানা জানতে চায়, তারপর কি হয়েছিল? সেই মেয়েকে কি বড় ভাইজান বিয়ে করে? রিয়ানার অবস্থানায় হাসি পেল এলিনার, বলে, আরে ধুর, তাকে বিয়ে করলে আমি এখানে আসলাম কেমনে? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, পরের কাহিনী বলো। সেই মেয়ে টাকার জন্য দিনের পর দিন তোর ভাইজানের সাথে মিথ্যে নাটক করে, ভালোবাসার অভিনয় করে,
সব শেষে বিয়ের সময় আসলে হাত ছেড়ে দেয়, বিয়ে করতে অস্বীকার করে, জানায় জুনিয়র হয়ে সিনিয়রের সাথে প্রেম করতে এসেছে, কি যোগ্যতা আছে তাকে ভালো রাখার। তারপর তোর ভাইজান ভেঙে পড়ে, ওই মেয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে মিলে প্রতারণা করে। মূল কাহিনী হচ্ছে সেই থেকে এই বাড়ির সদস্যরা প্রেম জিনিসটাই ভয় পায়, তার ওপর সিনিয়র শুনলে সেই পুরনো ঘা আবারও তাজা হয়ে যায়, তাই এই অদ্ভুত নিয়মের সূচনা করে। আমাদের নাকি একটা ননদ আছে, তার কারণেও নাকি। হ্যাঁ, ওটাও আছে, সব মিলিয়ে আর কি। এদের এসব কথাবার্তা রান্নাঘরের বাইরে থেকে কেউ একজন শুনে ফেলে, আর সে কেউ একজন আর কেউ না, তনয়া। কাকুন তুরাজের সৎ মা সবার প্রশ্নের চাপে পড়ে কোনো রকমে আভাকে বরণ করে ঘরে তোলে। যেখানে তার সৎ ছেলেকেই দেখতে পায় না, সেখানে তার বিয়ে করা বউকে তো দেখা বিলাসিতা। শুধু বাড়ি ভর্তি মানুষ পিঠায় সে কিছু বলতে পারছে না। সব যাক, তারপর বুঝাবে মজা। মেয়ে দেখে তো মনে হচ্ছে মেয়ে সহজ সরলি। মনে মনে শয়তানি হাসি হাসলো কাকন। জ্বালাতে ভালোই লাগবে মেয়েকে, তবে তুরাজ আবার ঝামেলা করবে না তো? যতদূর শুনেছে এই মেয়ে নাকি সেই মেয়ে নয় যাকে তুরাজ বিয়ে করতে গিয়েছিল, বরং সেই মেয়ে নাকি তার চাচাতো ভাইয়ের সাথে আগেই বাড়ি থেকে চলে গেছে। তাহলে নিশ্চয়ই এই মেয়েকে কিছু বললেও তুরাজ প্রতিবাদ করবেই না, কারণ সে তো চাপে বিয়েটা করেছে। বরং শেষে সেই যে কাকুন নিজের ঘরে খিল দেয়, আর এই মুখো হয়নি, আত্মীয় স্বজন কেউই নেই, সবাই সবার মতো রয়েছে, কারোর কোনো হেল দোল নেই। ভীষণ অবাক হয় আভা এতে। ও ননির পুতুলের মতো দাঁড়িয়ে রয় ড্রয়িং রুমে। ঠিক সেই সময় একটা বলিষ্ঠ হাত ওর কাঁধ জড়িয়ে ধরে। মাথা উঁচিয়ে পাশে তাকাতে দেখে তার সদ্য বিয়ে করা স্বামী সামনের দিকে দৃষ্টি তাক করে রেখে গম্ভীর গলায় তুরাজ বলে, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার কিছু হয়নি। রুমে চলো, তারপর আরাম করে বসে দেখবে। নাক মুখ কুচকে ফেলে আভা। সে কি এই কথা বলেছে নাকি? আভার মনোভাব বোধহয় বুঝলো তুরাজ বলল, তোমার জামাইয়ের কেউ নেই, তাই তোমাকে কেউ আমার রুমে রেখে আসবে সে কথা ভাবাও অযৌক্তিক। তারপর হঠাৎই মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, তুমি খুব লাকি মেয়ে, মানুষের বাসর ঘরে অন্য কেউ নিয়ে তাকে নিয়ে রেখে আসে, কিন্তু তোমাকে স্বয়ং তোমার স্বামী নিয়ে যাচ্ছে। তুরাজের লাগাম ছাড়া কথায় লজ্জা পেল মেচা, বিশেষ করে বাসর শব্দ শুনে। আচ্ছা, এখন কি তবে তারও বাসর হবে? ইস ইস, কি লজ্জা, কি লজ্জা, ভাবলে কেমন লাগে না। আভা এসব কি ভাবছে, ভাবতে ভাবতেই কখন যে আবার মুখটা কখন সে চেরির মতো লাল বর্ণ হয়ে গেল সেটা সে বুঝতে পারল না। আবার এই লাজে রাঙা মুখ দেখে মুচকি হাসলো তুরাজ, বলেই উঠল, শুধু কল্পনা করেই তোমার এই অবস্থা, তাহলে কল্পনার বাস্তব রূপ দিলে কি হবে? হাঁপাতে হাঁপাতে রুমে এসে নিজের ফোনটা তুলে নেয় তনয়া। তখনই রান্নাঘরের সব কথা শুনে এক ছুটে নিজের রুমে আসে সে। এটা কি শুনলো? প্রেম বারণ এই ফ্যামিলির, তবে কি তার প্রেমেও বাধা দিবে? দ্রুত ফোনে ডায়ালে গিয়ে কল করলো পরিচিত একটা নম্বরে। প্রথমবারে রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ভেসে এলো প্রাপ্তবয়স্ক পুরুষের কণ্ঠ। হ্যালো জান। স্নিগ্ধ ভাই। তারপর তনয়া সব কথা বলে। সব শুনে ওপাশের ব্যক্তি কিছুক্ষণ নীরবতা পালন করে তনয়াকে আশ্বস্ত করে, চিন্তা করো না তনয়া, কিচ্ছু হবে না। আগামী উইক বাবা মা আসবে, তখন আমি তাদের ম্যানেজ করে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। সত্যি? সত্যি। তনয়ার মনে হলো বুকের উপর থেকে একটা বড় সড়ো পাথরই সরে গেছে। এরপর স্নিগ্ধর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এদিকে স্নিগ্ধ চিন্তায় পড়ে কিভাবে সব ম্যানেজ করবে। তনয়ার বয়স কম, বিয়ে দেরিতে করতে চাইলেও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তাই এই ব্যবস্থা। তনয়ার টেনশন তো স্নিগ্ধ নিয়ে নিল, কিন্তু এখন স্নিগ্ধ কি করবে? রিয়ানা প্রায় 15,000-এর মতো টাকা গুঁজে দিয়েছিল প্রভার হাতে। বাড়ি ভাড়া 5,000 অ্যাডভান্স এখান থেকেই দেয় প্রভা। বৃদ্ধাকে সব কিছু খুলে বলার পর বৃদ্ধার মন নরম হয় ওদের প্রতি। তিনি এও জানান আজ রাতে খাবার তার বাসাতেই খেতে। প্রথমে গাইগুই করলো, পরে রাজি হয়ে যায় রুদ্ধ প্রভা দুজনেই। তাছাড়া সারাদিন ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছে ওরা, পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। এখন আসলেই ভীষণ ক্ষুধার্ত ওরা। নিজেদের সংসার হবে, দুজনের ছোট্ট একটা সংসার। ভাবতে প্রভা সারা শরীর মন জুড়িয়ে গেল। বর্তমানে তারা তাদের সেই ভাড়া বাসাটিতে আছে। এই তো বৃদ্ধা থেকে ঝাড়ু দিল পুরো ঘর। একটু কাজ করতে হাঁপিয়ে গেছে দুজন। আসলে দুজনেই তো আলালের ঘরের দুলাল আর দুলালি।
কাজ কাকে বলে জানি না। এসব ঝাড়ু মোছার জন্য আলাদাই লোক আছে ওদের। প্রভা জানে না এমন হয় ওই টুকিটাকি, কিন্তু রুদ্ধ বেচারা তো নিজেও এক গ্লাস জলও ঢেলে খায়নি কখনো। আকাশ তো বহু দূরের, ভাত পর্যন্ত বেশিরভাগই মা নয় প্রভাই খাইয়ে দিত। বেচারা ঝাড়ু পাশে রেখে হাঁপাচ্ছে। আসলে সবার মাঝে রুদ্ধ সবচেয়ে আদরের। ওকে মাটিতেই রাখতো না পিঁপড়ায় খাবে বলে, আবার মাথায় উঠাতো না উকুনে ধরবে বলে। সেই ছেলে ধুলো মেখে ফ্লোরে বসে আছে, আবার কাজও করছে। একটা ঝাড়ু দিতেই ওর মুখ লাল হয়ে গেছে। প্রভা ওকে দেখে এত কষ্ট হলো, কিন্তু প্রভা কি করবে? ও যে অসহায় এখন। তবে ভাবলো রুদ্রকে আর কাজ করতে দিবে না। এখন তো শুধু ঝাড়ু দেওয়া, সংসার শুরু করার কিছুই কেনেনি তারা। কাল সকালে যাবে, তাই এইটুকু কাজ ওই পারবে। সেই প্রভাকে আপাতত সেটাই পরে আছে, যদিও জামাটা একটু বেশি ঢিলা, তবে ওই শাড়ির থেকে পেঁচার। প্রভা রুদ্ধের কাছে গিয়ে ওর পাশে বসে, তারপর নিজ ওড়না দিয়ে ওর ঘাম মুছে দেয় যত্ন করে। রুদ্ধ প্রেয়সীর যত্ন পেয়ে আরামে চোখ বুজে ফেলে। এইটুকু যত্ন তো রুদ্ধের সব ক্লান্তি দূর করে দেয়। ও সব কিছু করতে পারে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে। হুট করে রুদ্ধ এবার প্রভার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, বলে, প্রভাত, মাথায় বিলি কেটে দে। প্রভাও মাথায় বিলি কেটে দেয়, আলতো করে মাথা বুলিয়ে দিতে দিতে বলে, যতটুকু পরিষ্কার হয়েছে ওইটুকু জায়গা তুই নিজের জন্য প্রস্তুত করে শুয়ে পড়। তড়া করে চোখ মেলে চায় রুদ্ধ, বাচ্চাদের মতো করে বলে, তাহলে বাকি কাজ? ওগুলো আমি করে নিব, তোর করা লাগবে না। আর আমি জানি তো তোর কষ্ট হচ্ছে। ঘোর বিরোধিতা করে রুদ্ধ প্রভার কথায় জানায়, হুম, একদম নয়। সংসার যেহেতু দুজনের, তাই সব কাজও দুজনকে সমান ভাগে করতে হবে। কিন্তু প্রভা নিজের কথা শেষ করতে পারে না। এর আগেই ওর কোলে থেকে মাথা উঠিয়ে ওর ঠোঁটে নিজের আঙুল দিয়ে থামিয়ে দেয় রুদ্ধ। কোনো কিন্তু নয়, স্বামীর কথা না শুনলে কিন্তু জান্নাত পাবি না। তোর যে কষ্ট হচ্ছে, তুই তো কোনোদিনও এইসব কাজ করিসনি। আমার একটুও কষ্ট হচ্ছে না, এতদিন করিনি, তাতে কি এখন থেকে করব? তুই পাশে থাকলে রুদ্ধ সব পারে, তোকে দেখলে আমার সব কষ্ট গায়েব হয়ে যায়। বাড়িওয়ালার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এখন নিজেদের সেই ছোট্ট ঘরে এসেছে রুদ্ধ প্রভা। তখন বহু কষ্ট হলেও কিছুই করার ছিল না। প্রভা যদিও রুদ্ধকে মানা করেছিল, কিন্তু রুদ্ধ নাছোড়বান্দা, সেও কাজ করেছে। এখন রাত প্রায় 10টার উপরে বাজে। প্রভারা তো শুধু চাটা, হাত পা ছাড়া কিছুই আনেনি, এমনকি ফোনের চার্জারও না। অতএব দুজনের ফোনই বন্ধ। আশ্চর্য হলেও দুজনেরই ফোনই, একজনের আগে তো আরেকজনের পরে। এই যা। প্রভা শুধু ভাবে রিয়ানা টাকা না দিলে কি করতো ও। এসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বেরিয়ে আসে প্রভার বুক ছেড়ে। এখন আপাতত সব ভাবনা বাদ দিয়ে ফ্লোরে বিছানা পাচ্ছে প্রভা। রুদ্ধ বারান্দায় গেছে, বাড়িওয়ালা বৃদ্ধার থেকে একটা কম্বল, মাদুর আর বালিশ আর কাঁথা এনেছে। শোবার মতো দুজনের জায়গা হলেও তা যথেষ্ট নয়। দুজনেই দুটো বিশাল খাঁচি ঘুমায়, সেখানে এইটুকু জায়গা নিয়ে সমস্যা ঠেকানো গেলেও মূল সমস্যা হচ্ছে বালিশ। বৃদ্ধার নিকট এক্সট্রা একটা বালিশই পেয়েছে। কি করবে ভাবতে ভাবতে শেষে প্রভা সিদ্ধান্ত নেয় বালিশ রুদ্ধের জন্য বড় থাকবে, না হয় একটু কষ্ট করে নিচেই ঘুমাবে। তবে প্রভা তো আর জানে না রুদ্ধ তার প্রভাতকে কখনোই কষ্ট করতে দিবে না। দরকার পড়লে সে নিজেই করবে সব কষ্ট। বিছানা গুছিয়ে রেখে উঠে দাঁড়ায় প্রভা। উদ্দেশ্য এখন রুদ্ধকে ডাকা। প্রভা যেই না দাঁড়িয়ে পিছনে ঘুরবে, অমনি বলিষ্ঠ কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই ধরে। পড়ার হাত থেকে বাঁচতে সামনে যা পেয়েছে তাই ধরে টান দিয়েছে প্রভা। ফলে রুদ্ধকে নিয়ে সোজা ফ্লোরেই রুদ্ধের ভারী শরীরের নিচে পড়ে বেচারি প্রভা চ্যাপটাই হয়ে গেছে। এত ওজন এই ছেলের। ও মুখ দিয়ে ব্যথাতুর আওয়াজ বের করে, কিন্তু এসবের কিছুতেই খেয়াল নেই রুদ্ধর। ও তো ব্যস্ত সামনের নারীটির দিকে তাকাতে, যে তার একান্ত ব্যক্তিগত। এই নারীর জন্য সে সব কিছু করতে রাজি, তবে সব মানে সব। রুদ্ধ প্রভাকে নিজের মন দিয়ে দেখছে সেই ছোট্টবেলা থেকে। তখন ও ক্লাস 8-এ পড়তো আর প্রভা 9-এ। এমনিতেই ছোট থেকে রুদ্ধ ছিল প্রভার নচা। ভালো লাগতো সারাক্ষণ প্রভার আশেপাশে ঘুরঘুর করতে। প্রথম কিশোরের মনের প্রেম ছিল প্রভা।
রুদ্ধ এও জানে প্রভা তাকে কবে থেকে ভালোবাসে। আসলে যাকে তুমি মন প্রাণ দিয়ে অনুভব করো তার চোখ দেখলেই সব বুঝে ফেলা যায়। রুদ্ধ ছোট থেকেই জেলাস প্রকৃতির, তার উপর প্রভার উপর একটু বেশি। সেবার 9-এ থাকতে প্রভাকে ওর ক্লাসেরই এক ছেলে প্রেমপত্র দেয়, যা দেখে ফেলে রুদ্ধ। ব্যাস, ওই ছেলের 12টায় বাজিয়ে ছাড়ে, মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে ওইটুকু ছেলে। এরই মাঝে রুদ্ধ অনুভব করে সে এই মেয়েটার প্রতি দুর্বল, ভীষণ বাজে রকমের দুর্বল, যা দিন দিন এক চুলো কমেনি, উল্টো নেশার মতো এর অ্যাডিকশন তৈরি করে দিয়েছে এই মেয়েটার প্রতি। দিন যত যাচ্ছিল রুদ্ধ প্রভার তত আকৃষ্ট হচ্ছিল, আসক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। তাই তো সবসময় ইনসিকিউরিটিতে ভুগত ছেলেটা। টেবিলের উপর কতগুলো মদের বোতল রাখা আছে, 4টা গ্লাস, এগুলো ওয়াইন খাওয়ার গ্লাস। সোফার উপর চিৎপটাং হয়ে শুয়ে আছে আভা, আর তার এক পা তুরাজের গায়ের উপর। তুরাজ নিজেও হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। দুজনের কারোরই এসব খাওয়ার অভ্যাস না থাকায় অল্পতে নেশা চড়ে গেছে। তার উপর এরা 2 বোতল শেষ করে বসে আছে। এই প্রথম বোধহয় কোনো বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনেই নেশা করে পড়ে আছে। ভালোবাসায় এরা হেরে এখন এইসব দিয়ে পূরণ করছে। আভা হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। সে উঠে গিয়ে বসে পড়ে তুরাজের কোলে, 2 পা ওর 2 পাশে রেখে বাচ্চাদের মতো করে গিয়ে বসে পড়ে। নিজের উরুর উপর নরম কিছুর অস্তিত্ব পেতে পিটপিট করে চোখ তুলে তাকায় তুরাজ। আভা তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে তুরাজ ওর শক্ত পোক্ত হাত দিয়ে আভাকে ধরে ফেলে, ওর কোমর শক্ত করে ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। আভাও তুরাজের গলা জড়িয়ে ধরে। তবে এরই মাঝে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। আভাকে নিজের দিকে পুশ করার কারণে নিষিদ্ধ কিছুর জায়গায় মিলন ঘটে, যা দুটো বিপরীত লিঙ্গের মানুষকে উত্তেজিত করতে দিতে সক্ষম। তার উপর যদি হয় তারা নেশাগ্রস্ত, তাহলে তো কথাই নেই। তুরাজের পুরুষত্ব জেগে ওঠে নিজের ভেতরে, পৌরুষিক কিছুতেই শান্ত থাকতে পারছে না। উপরন্ত নারীর সেই কামুকীয়ময় দেহটি পুরুষ দেহটির এত নিকটে, এ তো কখনোই সম্ভব না যে কোনো পুরুষ তা পায়ে ছেলবে। একটা ঢোক গিলে তাকায় আবার রক্তাব্য ঠোঁটের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তুরাজ। নিজের পুরুষালী ঠোঁটটার মিলন ঘটায় নরম ঠোঁটের সাথে, ঝংকার দিয়ে ওঠে আভার শরীর। প্রথমবার কোনো পুরুষ নিকট থেকে এরকম স্পর্শ আভাকে করে দিচ্ছে নাচক। অন্যদিকে তুরাজ নিজেরকেই হারিয়ে বসে, হাতের স্পর্শ ভরিয়ে দেয় নারী দেহের জায়গায় জায়গায়। শুধু স্পর্শ না, ঠোঁটের তপ্ত ছোঁয়া আর উষ্ণ শ্বাসে কাঁপিয়ে তুলছে আভাকে। ধীরে ধীরে আভার সমস্ত কাপড় উন্মুক্ত করে তুরাজ, সাথে সাথে উন্মুক্ত হয় আভার আকর্ষণীয় মেয়েলি কায়াতে, যা নেশার মাথায় আরও নেশায় চড়িয়ে দেয় তুরাজের মাথায়। পাগল হয়ে যায় ছেলেটা, উম্মাদের মতো ঝাঁপিয়ে পড়ে আভার উপর। শুষে নিতে থাকে আভার দেহের প্রতিটি ভাজে ভাজে লেগে থাকা অমৃত সুধা। আভাও তাল মেলাতে থাকে স্বামীর বেসামাল স্পর্শগুলোতে। সুখের গোঙানি আর ভারী শ্বাস প্রশ্বাসের সাথে মুখরিত হয় তুরাজের রুমটি। দুটি দেহ আজ মিলেমিশে একত্রিত হয়। প্রভাত, চল প্রসেসিং শুরু করে দিই। আমার বাবা মায়ের মতো ভুল তো করতে পারি না, তারা আমায় আনতে দেরি করেছে, কিন্তু আমি আমার প্রোডাক্ট আনতে দেরি করব না। এক দৃষ্টিতে রুদ্ধের দিকে তাকিয়েছিল প্রভা, রুদ্ধ নিজেও প্রভার দিকে তাকিয়েছিল। সুন্দর একটা মুহূর্ত, দুজন দুজনের কল্পনার চোখের মধ্যেই হারিয়ে যেতে লাগলো। কল্পনায় বুনতে লাগলো অনেক কিছু। তন্মধ্যে রুদ্ধের বলা কথা শুনে ঘোর থেকে বেরিয়ে আসে প্রভা। ওর অনুভূতি আবেগের উপর এই বান্দা জল ঢেলে দিয়েছে। এসব ভাবনার মাঝে প্রভা খেয়াল করে রুদ্ধ ওর উপর এখনো খানিকটা অপ্রস্তুত হয়ে প্রভা গলা খাকারি দিয়ে বোঝায় রুদ্ধ যাতে উঠে পড়ে। রুদ্ধ বুঝলো মিটিমিটি হাসছে। ওকে এভাবে হাসতে দেখে আমতা আমতা করে প্রভা বলে, এইভাবে হাসছিস কেন? আর এখন আমার উপর কি? হ্যাঁ, উঠ। প্রভার মুখের উপর আরেকটু ঝুঁকে পড়ল রুদ্ধ। ঘাবড়ে গেলেও বুঝতে দিল না ব্যাপারটা। প্রভা মুখে অন্যদিকে ঘুরিয়ে ফেলতে ওর চিবুক ধরে নিজের দিকে ঘুরায় রুদ্ধ। তারপর কঞ্চ খাদে নামিয়ে বলে, বিবাহিত পুরুষদের তার স্ত্রীর উপরই থাকতে হয়। শিশির করে উঠল প্রভার সর্বাঙ্গ। সে ন্যাকা কোনো মেয়ে নয়, তবে আজ কেন যেন প্রভার অন্যরকম অনুভব করছে। ইচ্ছে করছে সে আবেগী মেয়েদের মতো হতে। তার ইচ্ছেটাও বুঝি পূরণ হলো। লজ্জায় ওর মুখ লাল হয়ে উঠে, সমগ্র মুখমণ্ডল লালিমায় ছেয়ে যায়। প্রভার এহেন দশা দেখে শব্দ করে হেসে উঠে রুদ্ধ বলে, ও মাই গড প্রভাত,
সিরিয়াসলি এটা তুই? জাস্ট একটা কথা এইভাবে পাকা টমেটো হয়ে গেছিস? মেকি রাগ দেখালে প্রভা ওর বুকে একটা চাপড় মেরে বলে। দূরে সর তুই। প্রভার ছোটখাটো হাত দুটো নিজের বড় হাতের মুঠোয় পুরে রুদ্ধ, তারপর আরেক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে আনে। প্রভার চোখের দিকে তাকিয়ে ওর লাল হয়ে যাওয়া নাকের অগ্রভাগে ছোট্ট কামড় বসা, এতে প্রভার মুখ থেকে মূলক ধ্বনি বের হতে রুদ্ধ নিশালো গলায় বলে উঠছে, তোর এই অসামাজিক আওয়াজগুলো আমাকে আরো ডেসপারেট করে দিচ্ছে জান। তারপর নিজের মুখটা এগিয়ে নিয়ে রাখে প্রভার কানে লতিতে। রুদ্ধর গরম শ্বাসগুলো আশ্রে পড়ছে প্রভার এক সাইড জুড়ে। কেমন যেন ভেতরটা করে উঠল প্রভার, গলা শুকিয়ে হাঁসফাঁস করে উঠছে প্রভা। এরপর জেনা রুদ্ধ প্রভার কানে লতিতে ছোট ছোট সিক্ত চুমুতে ভরিয়ে ফেলে, তখনই নিজের চোখ খিচে বন্ধ করে ফেলে প্রভা। রুদ্ধ এবার বলে, প্রভাত জান, হুম। আজ যদি একটু অসভ্য হই খুব কি সমস্যা হবে? একটু ছুঁই তোকে, ভালোবাসি তোকে, যে এখানে কোনো কিছু গোপন থাকবে না। আজ আমরা বরং এক হয়ে যাই। কেঁপে উঠে প্রভা। রুদ্ধের এই ধরনের কথাগুলো প্রভাকে নাড়িয়ে দিচ্ছে। রুদ্ধ আবারও বলে, গভীরভাবে আর খুব বাজেভাবে যদি আজ তোকে ছুঁয়ে দিই, এত গভীরে তোকে উপলব্ধি করতে চাই যাতে আজকের পর থেকে আর কখনই আমাদের মাঝে কোনো গোপনীয়তা না থাকে। তারপর রুদ্ধ প্রভার চোখের পানে তাকায়, ওর ঠোঁটের দিকে নজর দিয়ে বলে, ভালোবাসবো? এই যান বল না, বাসি একটুখানি গভীরে গিয়ে ভালোবাসি তোকে। লজ্জায় প্রভার মুড়ি মুড়ি দশা, তবুও কোন রকমে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয় সে। ব্যাস, রুদ্ধের আর কি লাগে। ও এবার নিজের পুরো ঠোঁট চেপে ধরে প্রভাত ছোঁচে। বহু সাধনার পর আজ সে প্রভাকে পেয়েছে। প্রভাত যে তার বড্ড শখের, যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে রুদ্ধ প্রভাকে ভালোবাসে। প্রভার আগে থেকে রুদ্ধ প্রভাকে চায়, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। আর আজ সেই সময়ের অবসান ঘটেছে। এবার শুধু প্রভাকে আপন করে নেওয়ার পালা। অধরের চুম্বন গাঢ় হয়ে রুদ্ধর এমনভাবে প্রভার উষ্ঠের প্রেম মধু শুষে নিচ্ছে যেন কত বছরের তৃষ্ণার্থ চাতক সে। একটু আগে যেই ছেলেটা মধুর সুরে কথা বলছিল, সেই এখন সেই ছেলেটাই উন্মাদ হয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে তার ব্যবহারের, দম বন্ধ হয়ে আসছে প্রভার। তবুও রুদ্ধের ছাড়ার কোনো নাম নেই। 1 মিনিট 2 মিনিট করতে করতে প্রায় 10 মিনিট পর গিয়ে রুদ্ধ ছাড়ে প্রভাকে। লাল হয়ে ফুলে যাওয়া প্রভার ছোঁচ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে প্রভা। এই উদ্ধত্ত রুদ্ধকে সামলাতে বেগ পোহাতে হচ্ছে প্রভাকে। রুদ্ধ এবার প্রভার ওই শ্বাস নেওয়ার কারণে ওঠানামা করা বুকের দিকে তাকে ঝোঁকিল অস্থির অস্থির লাগছে তার। নিজেকে সামলাতে পারছে না, নিজেকে আজকে আর সামলাতে চায়ও না রুদ্ধ এবার প্রভার সেই ভেতর উত্থান পতন করে দেওয়ার কোমল বক্ষ ভাজে। মুখ গুজে দিতেই মুহূর্তে জমে যায় প্রভা। এটা কেমন অনুভূতি প্রভা জানে না, তবে এটা যে সুখের আর কষ্টের মিশ্র অনুভূতি। এই অনুভূতি সবচেয়ে যে সুন্দরতম, নিজ বক্ষের মাঝে রুদ্ধতা আধিপত্য বিস্তার করে। ওর দখলদারিত্বে বাড়তেই প্রভা রুদ্ধের চুল খামচে ধরে। রুদ্ধ কিস করছে, কখনো তো কখনো দাঁতের সাহায্যে কামড়ে দিচ্ছে, তো আবার কখনো মুখে নাক ঘষছে। কেঁপে কেঁপে গুঙিয়ে উঠছে প্রভা, বুক থেকে মুখ তুলে পুনরায় প্রভার উষ্ঠ আঁকড়ে ধরে। পুরুষালী রুক্ষ হাতের এক হাত দিয়ে গালের এক পাশ চেপে সুবিধা মতোই শুষে নিচ্ছে প্রেম রস। দুজনের চোখই বন্ধ, দুজনই বর্তমানে অন্য দুনিয়ায়। রুদ্ধ নিজের খড়খড়ে অন্য হাতের সাহায্যে প্রভার জামার পেছনে হুক খুলতে ব্যস্ত হয়ে পড়ে। জামায় হাত দিতেই বাধা দেয় প্রভা, বলে, না। ঘন ঘন শ্বাস নিতে নিতে রুদ্ধ জিজ্ঞেস করে, কি হয়েছে? ওকে চিনতে পারছি না, তোকে সামাল দিতে পারবো না আমি। প্রভার বাধা অগ্রাহ্য করে নিজ কাছে ব্যস্ত হয়ে পড়ে রুদ্ধ। একটা একটা করে হুক খুলতে খুলতেই বলে, আমার অনেক বছরের ধৈর্য সংযমের বাঁধ ভেঙেছে আজ। একটু বিপরীত হবই, তবে যাই হই এ রুদ্ধকে তোকেই সামলাতে হবে। জামার সবগুলো হুক খুলে কাঁধ থেকে সরিয়ে ফেলে রুদ্ধ। কাঁধে নাক নিয়ে কিছুক্ষণ সার নেয়, তারপর কিস করতে করতেই বলে, বাধা দিলেও তো আজ শুনবো না জান, তেমনি বাধা না দিয়ে সঙ্গ দে।
অজ্ঞতা প্রভাও সঙ্গ দেয় তার জুনিয়র স্বামীকে। আছে জুনিয়র নয়, আছে এক অন্য রুদ্ধ। এই নতুন রুদ্ধকে প্রভা আগে কখনো দেখেনি। কাঁধে গলায় ঘাড়ে একের পর এক কিস করতে থাকে রুদ্ধ। শুকনো ভিজে সব ধরনের চুম্বনে ভরিয়ে দিচ্ছে প্রভার নাজুক শরীর, সেই সাথে কামড় দিয়ে দাঁত বসিয়ে জায়গায় জায়গায় বানাচ্ছে লালচে ছোপ ছোপ দাগ। দাঁতের চিহ্ন জল জল করে উঠছে প্রভার ফর্সা দেহে। নিজের শার্টের বোতামে হাত চালিয়ে সেটাকে খুলে ফেলে রুদ্ধ। অতঃপর কোমর গলিয়ে পড়ে যাওয়া প্রভার জামাটাও এ পর্যায়ে সম্পূর্ণ খুলে মেঝেতেই ফেলে দেয় রুদ্ধ। এতক্ষণ শরীরের উপরিভাগে থেকে কোমর পর্যন্ত উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ উন্মুক্ত প্রভা। ধীরে ধীরে অনাবৃত হতে থাকে নারী আর পুরুষ দেহ দুটি।